আজকে তোমাদের ক্লাসে আমরা ট্রান্সফর্মার চ্যাপ্টারটা বোঝাবো। ট্রান্সফর্মারটা কি জিনিস? ট্রান্সফর্মার হচ্ছে একটা ইলেকট্রিক্যাল মেশিন। সেই ট্রান্সফর্মার হচ্ছে একটা স্ট্যাটিক ডিভাইস। সেই স্ট্যাটিক ডিভাইসটা কি জিনিস? সেটা একটা আমার সামনে সিঙ্গেল ফেজ একটা ট্রান্সফর্মার আছে। সিঙ্গেল ফেজ একটা ট্রান্সফর্মার আছে। সেই সিঙ্গেল ফেজ ট্রান্সফর্মারটা আমরা আগে ভালো করে বুঝবো। এই সিঙ্গেল ফেজ ট্রান্সফর্মার একটা 1 kVA ট্রান্সফর্মার আমার কাছে আছে। এটাও একটা 1 kVA ট্রান্সফর্মার। এটাও একটা সিঙ্গেল ফেজ 1 kVA ট্রান্সফর্মার। এই ট্রান্সফর্মারটা আমরা বুঝবো, চ্যাপ্টারটা বুঝবো। ট্রান্সফর্মারের প্রথম শব্দ হচ্ছে ট্রান্সফর্মার ইজ স্ট্যাটিক পিস, একটা স্থির বৈদ্যুতিক যন্ত্র। কেন একটা স্থির বৈদ্যুতিক যন্ত্র? না, ট্রান্সফর্মারের মধ্যে কোনো রোটেটিং পার্ট নেই, ঘুরন্ত কোনো অংশ নেই। ট্রান্সফর্মারের মেন পার্টস বলতে দুটো, একটা হচ্ছে ট্রান্সফর্মারের কোর, আর দেখো এইটা হচ্ছে ট্রান্সফর্মারের কোর, এইটা হচ্ছে ট্রান্সফর্মারের কোর, আর এই হলো ওয়াইন্ডিং। ট্রান্সফর্মারের এই হলো কয়েল। তাহলে এইটা হলো ট্রান্সফর্মারের কয়েল, আর এইটা হলো ট্রান্সফর্মারের কোর। এই দুটো মেন অংশ নিয়ে কিন্তু তৈরি, এর ভিতরে কোনো ঘুরন্ত কোনো অংশ নেই। তাই ট্রান্সফর্মার ইজ স্ট্যাটিক পিস। ট্রান্সফর্মার একটা স্ট্যাটিক পিস কেন কারণ আমরা দেখলাম এটাও একটা সিঙ্গেল ফেজ ট্রান্সফর্মারের ছবি আমরা দেখছি, এটা একটা সিঙ্গেল ফেজ ট্রান্সফর্মারের ছবি দেখছি। এই ট্রান্সফর্মার প্র্যাকটিক্যালি দেখতে গেলে ট্রান্সফর্মারের নেম প্লেটটাকে একটু দেখাচ্ছি তোমাদের। নেম প্লেটে কী কী লেখা আছে, ট্রান্সফর্মারের নেম প্লেটটা একটুখানি আমরা দেখব। নেম প্লেটটা, এই নেম প্লেটটাও আমরা দেখব। এখন ট্রান্সফর্মার যেটা আমরা বোঝাবো, ট্রান্সফর্মার, এখন ট্রান্সফর্মারের যদি বেসিক পার্ট বোঝাতে হয় তাহলে আমরা একটা কিন্তু ট্রান্সফর্মারের কোর বুঝি। এটা হলো একটা ট্রান্সফর্মারের কোর, এই হলো একটা ওয়াইন্ডিং, এদিকটাকে আমরা যদি ফার্স্ট লাইন পুট করি, ধরে নাও এদিকটাতে আমরা 400 ভোল্ট পুট করছি, এদিকটাতে আমরা 200 ভোল্ট পাচ্ছি। এদিক দিয়ে যদি আমরা ফার্স্ট লাইন পুট করি, এদিকটা হচ্ছে প্রাইমারি, এদিকটা হচ্ছে সেকেন্ডারি, এদিকটাতে যে কারেন্টটা যাচ্ছে সেটা হচ্ছে I1, এদিকটাতে যে কারেন্ট যাচ্ছে সেটা হচ্ছে I2, এইদিকে যে টার্নটা সেটা হচ্ছে N1, এদিকের টার্নটা হচ্ছে N2, এদিকে যে ভোল্টেজটা, এদিকে ভোল্টেজটাকে আমরা বলছি V1, এদিকটাকে বলছি আমরা V2। তাহলে এই হলো বেসিক কনস্ট্রাকশন ট্রান্সফর্মারের একটা ছবি আমরা দেখলাম। এখন ট্রান্সফর্মারকে আমরা স্ট্যাটিক পিস বলার উদ্দেশ্য হচ্ছে ট্রান্সফর্মার কী জিনিস সেটা আমরা একটুখানি ছবিতে ভালো করে বুঝবো। একটা 1 kVA ট্রান্সফর্মার আমরা দেখছি। ট্রান্সফর্মার কিন্তু ফ্রিকোয়েন্সি ডাজ নট চেঞ্জ, ফ্রিকোয়েন্সি চেঞ্জ করতে পারে না। ট্রান্সফর্মার ইউজ হয় অনলি এসিতে। ট্রান্সফর্মারের কাজ হচ্ছে লো ভোল্টেজকে হাই করা, হাই ভোল্টেজকে লো করা। যেখানে কম ভোল্টেজ আছে সেখানে বেশি ভোল্টেজ করতে পারি, যেখানে বেশি ভোল্টেজ আছে সেখানে আমরা কম ভোল্টেজ করতে পারি, সেটাই কাজ ট্রান্সফর্মারের। এখন আমরা ট্রান্সফর্মারের দুটো সাইডের কথা বলছি। একটা সাইড হচ্ছে প্রাইমারি, একটা সাইড হচ্ছে সেকেন্ডারি। প্রাইমারি সাইড মানে হচ্ছে যেটা দিয়ে আমরা ফার্স্ট লাইন পুট আপ করবো সেটা হচ্ছে প্রাইমারি, যেটা দিয়ে আমরা ফার্স্ট সেকেন্ড ভোল্টেজটা পাবো সেটা হচ্ছে সেকেন্ডারি। এখন যদি তোমরা এই ছবিটা ভালো করে দেখো প্র্যাকটিক্যালি, দেখো এই ট্রান্সফর্মারের এই যে ছবিটা, এখানে 110 ভোল্ট দেওয়া আছে, এখানে দেওয়া আছে 240 ভোল্ট। তাহলে 110 ভোল্ট যদি এই সাইডটাতে আমরা লাইন পুট আপ করি, এই সাইডটাতে লাইন পুট আপ করলে ফেজ আর নিউট্রাল যদি আমরা দেই, তাহলে এই সাইড দিয়ে আমরা 240 ভোল্ট পেতে পারি। অর্থাৎ এদিক দিয়ে যদি ফার্স্ট লাইন পুট আপ করি তাহলে এদিকটা হচ্ছে প্রাইমারি, এদিক দিয়ে যদি আমরা ভোল্টেজ আউটপুট পাই তাহলে হচ্ছে এটা সেকেন্ডারি। এখন এই ট্রান্সফর্মারের এদিকে হচ্ছে প্রাইমারি, এদিকটা সেকেন্ডারি বললাম। দুই সাইডের ভোল্টেজটাকে লক্ষ্য করো, একদিকে আছে 110 ভোল্ট আর একদিকে আছে 240 ভোল্ট। তাহলে 110 ভোল্ট তুলনামূলকভাবে এক সাইডে ভোল্টেজটা কম, তাহলে যে সাইডে ভোল্টেজটা তুলনামূলকভাবে কম সেই সাইডটার নাম হচ্ছে LT, লো টেনশন। তুলনামূলকভাবে যে সাইডে ভোল্টেজটা বেশি সেই ভোল্টেজটাকে আমরা বলছি HT, তাহলে হাই টেনশন। তাহলে একদিকটা হচ্ছে HT পেলাম, আর একদিকটা পেলাম হচ্ছে LT। তাহলে লো টেনশন কোন দিকটা পেলাম? যেদিকে ভোল্টেজটা কম আছে সেদিকটা LT লো টেনশন, যেদিকটা ভোল্টেজটা বেশি সেদিকটা পেলাম হাই টেনশন HT। এখন ট্রান্সফর্মারের দুটো সাইড পেলাম, একটা হচ্ছে প্রাইমারি, একটা হচ্ছে সেকেন্ডারি, একটা হলো HT, একটা LT, দুটো সাইড বুঝে গেলাম। এরপরে ট্রান্সফর্মারে যদি আমরা কম ভোল্টেজ দেই, যদি আমরা বেশি ভোল্টেজ পাই, সেই ট্রান্সফর্মারটাকে আমরা বলি স্টেপ আপ ট্রান্সফর্মার। যে ট্রান্সফর্মারে কম ভোল্টেজ দিয়ে যদি বেশি ভোল্টেজ আমরা পাই সেই ট্রান্সফর্মারটাকে আমরা বলি স্টেপ আপ। আবার এই ট্রান্সফর্মারটাতে যদি আমরা বেশি ভোল্টেজ দিলাম, কম ভোল্টেজ পেলাম,
বেশি ভোল্টেজ দিলাম কিন্তু কম ভোল্টেজ পেলাম, এটাকে আমরা বলছি হচ্ছে স্টেপ ডাউন ট্রান্সফর্মার। তাহলে ট্রান্সফর্মারের স্টেপ আপ এবং স্টেপ ডাউন ব্যাপারটা আমাদের কাছে ক্লিয়ার। এইচটিএলটি ক্লিয়ার, প্রাইমারি সেকেন্ডারি ক্লিয়ার। এখন ট্রান্সফর্মারের কোর আর ওয়াইন্ডিং এই দুটো পার্টস হচ্ছে মেন পার্টস। কোর কত রকমের সেটা আমরা বুঝি। ট্রান্সফর্মারের কোর বলতে গেলে ট্রান্সফর্মারের কোর হচ্ছে 3 রকম। একটা হচ্ছে ট্রান্সফর্মারের ওয়াইন্ডিং অনুযায়ী ট্রান্সফর্মারের কোর অনুযায়ী অ্যাকর্ডিং টু দ্য ডেফিনিশন অফ দ্য কোর, কোর অনুযায়ী ট্রান্সফর্মার কিন্তু 3 রকম। কি কি না হচ্ছে কোর টাইপ, সেল টাইপ আর বেরি টাইপ। কোর টাইপ, সেল টাইপ আর বেরি টাইপ। কোর টাইপ কাকে বলে, কোর টাইপ কাকে বলে তারা আমরা একটুখানি ছবিটা দেখব। যেমন কোরকে ঘিরে ওয়াইন্ডিং, কোর যেটা সেই কোরকে ঘিরে যে ওয়াইন্ডিংটা করা আছে সেটাকে আমরা বলছি কোর টাইপ। সেল টাইপ ওয়াইন্ডিং কাকে বলছে না কয়েলকে ঘিরে যে কোর তাকে আমরা বলছি সেল টাইপ। আর বেরি টাইপ হচ্ছে এর ব্যবহার এখন কিন্তু একদম অবসলেট হয়ে গেছে, এর ব্যবহার কিন্তু নাই। কোর টাইপের যদি তোমরা ছবিটা একটুখানি দেখতে চাও তাহলে এই ছবিটা পিকচারটা একটুখানি দেখতে পারো। কোর টাইপের ছবিটা যদি কোর টাইপের ছবিটা আমরা দেখতে পারি কীভাবে কোর টাইপ ছবি দিয়েছে। কোর টাইপের ক্ষেত্রে মেন কথা মনে রাখবে ট্রান্সফর্মার ইউজ হচ্ছে হাই ভোল্টেজ লো আউটপুট। কোর টাইপ আমরা সেখানেই ব্যবহার করবো হাই ভোল্টেজ, বেশি ভোল্টেজ পাবো কিন্তু আউটপুট লো, সেটা হচ্ছে কোর টাইপ। দিস টাইপস অফ ট্রান্সফর্মার ইজ কোর টাইপ। কোর টাইপের ক্ষেত্রে হাই ভোল্টেজ লো আউটপুট পাওয়ার জন্য আমরা কোর টাইপ ব্যবহার করি। সেল টাইপের ক্ষেত্রে আমরা যে সেল টাইপ ট্রান্সফর্মার ইউজ করবো, সেল টাইপ ট্রান্সফর্মার, সেই সেল টাইপ ট্রান্সফর্মারের ক্ষেত্রে আমরা কি দেখবো, আর সেল টাইপ ট্রান্সফর্মারের ক্ষেত্রে ইউজ করবো হচ্ছে যেখানে লো ভোল্টেজ হাই আউটপুট, যেখানে ভোল্টেজ লো কিন্তু আউটপুট বেশি, সেই জায়গায় আমরা কিন্তু সেল টাইপ ট্রান্সফর্মার ব্যবহার করবো। আর হচ্ছে বেরি টাইপ। বেরি টাইপের ক্ষেত্রে এটা একদম ডিস্ট্রিবিউটেড কোর ট্রান্সফর্মার, এটা হচ্ছে একটা ডিস্ট্রিবিউটেড কোর ট্রান্সফর্মারের মতো। এটা কিন্তু এখন এই টাইপের ট্রান্সফর্মারে কিন্তু ব্যবহার করতে নাই। এরপরে আসতে হচ্ছে আমরা ট্রান্সফর্মারের ভোল্টেজ অনুযায়ী, এই যে অ্যাকর্ডিং টু দ্য ভোল্টেজ, ভোল্টেজ অনুযায়ী হচ্ছে স্টেপ আপ স্টেপ ডাউন, স্টেপ আপ করতে পারি স্টেপ ডাউন করতে পারি। এবার হচ্ছে অ্যাকর্ডিং টু দ্য ফেজ, ট্রান্সফর্মারের ফেজ অনুযায়ী হচ্ছে সিঙ্গেল ফেজ, 3 ফেজ, 6 ফেজ ট্রান্সফর্মার রয়েছে। অ্যাকর্ডিং টু দ্য কমার্শিয়াল ইউজ, কমার্শিয়াল ইউজ হিসেবে পাওয়ার ট্রান্সফর্মার, ডিস্ট্রিবিউশন ট্রান্সফর্মার। অ্যাকর্ডিং টু দ্য কুলিং সিস্টেম, ঠান্ডা করার সিস্টেম হিসেবে আমরা ট্রান্সফর্মারকে বলতে পারি ন্যাচারাল কুল, এয়ার কুল, অয়েল কুল, ওয়াটার কুল, এই ট্রান্সফর্মার কিন্তু আমাদের রয়েছে। এরপরে আমরা আসি হচ্ছে ট্রান্সফর্মারের কোর। ট্রান্সফর্মারের কোরটা কি দিয়ে তৈরি, ট্রান্সফর্মারের কোরটা হচ্ছে সিলিকন স্টিলের পাত দিয়ে তৈরি। প্রপার সিলিকন স্টিলের পাতকে দেখো, এখানে প্রপার সিলিকন স্টিলের পাতকে আমরা পিস 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 করেছি। প্রপার সিলিকন স্টিলের পাতকে আমরা পিস 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 করেছি, যে সাইজটা হচ্ছে 50 সাইকেলস ফ্রিকোয়েন্সির জন্য, 50 সাইকেলস ফ্রিকোয়েন্সির জন্য 0.35 থেকে 0.50 mm এর পিস পিস করা পাত আমরা কিন্তু ইউজ করেছি। 0.35 থেকে 0.50 mm এর পিস পিস করা পাতকে আমরা ল্যামিনেটেড করে তৈরি করেছি। প্রপার সিলিকন স্টিলের পাত আমরা ব্যবহার করেছি এতে, এবং এতে যখন ল্যামিনেশন করেছি, এতে যখন ল্যামিনেটেড করেছি, ল্যামিনেশন করে এই প্রত্যেকটা পাতকে আমরা কিন্তু আবার জয়েন করেছি। দেখো এখানে নাট বল্টু দেওয়া আছে। প্রত্যেকটা পাতকে যে পদ্ধতিতে আমরা এটাকে জয়েন করেছি সেই পদ্ধতিটার নাম হচ্ছে স্টাম্পিং পদ্ধতি। এখন স্টাম্পিং পদ্ধতিতে ট্রান্সফর্মারের কোরটাকে আমরা এরকমভাবে জয়েন করেছি। এখন এই যে কোরগুলো তৈরি হলো 0.35 থেকে 0.50 mm এর ফ্রিকোয়েন্সির জন্য, 50 হার্টজ ফ্রিকোয়েন্সির জন্য 0.35 থেকে 0.50 mm এর পিস পিস করা পাতকে আমরা ল্যামিনেটেড করে তৈরি করেছি। ল্যামিনেশন আমরা কেন করেছি, রিডিউস এডি কারেন্ট লস, এডি কারেন্ট লসটা থেকে মিনিমাইজ করার জন্য আমরা কিন্তু ল্যামিনেটেড করেছি। আর ট্রান্সফর্মারের যে কোরটা সিলিকন স্টিলের, প্রপার সিলিকন স্টিলের পাত ইউজ করেছি কেন, প্রপার সিলিকন স্টিলের পাত ইউজ করেছি হচ্ছে লো হিস্টেরিসিস লস, মানে হিস্টেরিসিস লসটাকে কমানোর জন্য। কারণ আইটো লসের দুটো ভাগ, একটা হচ্ছে এডি কারেন্ট লস আর একটা হচ্ছে হিস্টেরিসিস লস। এডি কারেন্ট লসটাকে মিনিমাইজ করতে পারি আমরা প্রপার ল্যামিনেশন করে, হিস্টেরিসিস লসটাকে আমরা মিনিমাইজ করতে পারি আমরা প্রপার সিলিকন স্টিলের পাত ইউজ করে। হয়ে গেল। এরপরে যে পার্টটাতে আমরা আসবো ট্রান্সফর্মারের কোর কত রকমের, এই কোরের যে টাইপ, মানে শেপ অনুযায়ী কোর কত রকম, ই শেপের হয়, আই শেপের হয়, এল শেপের হয়। তাহলে ই শেপের হয় না হচ্ছে ই শেপের হয়, এল শেপের হয়, ইউ শেপের হয়, এই শেপের কিন্তু হয়, ই এল আই, এই শেপের কিন্তু ট্রান্সফর্মারের কোর কিন্তু হয়ে যাবে। ট্রান্সফর্মারের কোরের কনস্ট্রাকশন গেল। এরপরে আসছে হচ্ছে ট্রান্সফর্মারের আমরা কি কি সুবিধা আমরা পাবো। ট্রান্সফর্মার থেকে আমরা সুবিধা অনেক রকম সুবিধা পাই। যেমন দেখো লো ভোল্টেজ দিয়ে আমরা হাই ভোল্টেজ পাই, হাই ভোল্টেজ দিয়ে লো ভোল্টেজ পাই, এটা একটা বড় সুবিধা। ট্রান্সফর্মারে
ফ্রিকোয়েন্সি কিন্তু ট্রান্সফর্মার ডাজ নট চেঞ্জ, ফ্রিকোয়েন্সি চেঞ্জ করে না। ভোল্টেজ ট্রান্সফর্মার চেঞ্জ দ্য ভ্যালু অফ, কার ভ্যালু পরিবর্তন করে? ট্রান্সফর্মার চেঞ্জ দ্য ভ্যালু অফ হচ্ছে ভোল্টেজ, ভোল্টেজের ভ্যালু পরিবর্তন করে। আর ট্রান্সফর্মার হচ্ছে ট্রান্সফর্ম করে মানে একসাথে বলতে পাওয়ারটাকে কী করে ট্রান্সফর্ম করে। ট্রান্সফর্ম হচ্ছে পাওয়ার, এই তিনটে টার্ম ট্রান্সফর্মার থেকে আমরা কিন্তু জেনে নেব। এরপরে যদি বলে তোমাকে ট্রান্সফর্মার ওয়ার্কস ইন দ্য প্রিন্সিপাল, কোন প্রিন্সিপালে কাজ করে? ট্রান্সফর্মারের ক্ষেত্রে পাওয়ার আর ডিস্ট্রিবিউশন ট্রান্সফর্মার সবসময় কাজ করে হচ্ছে মিউচুয়াল ইন্ডাকশনের প্রভাবে। মিউচুয়াল ইন্ডাকশনটা কেন না হচ্ছে দেখো প্রাইমারি এবং সেকেন্ডারি, এটার দিকে আমরা বলেছি প্রাইমারি, এটা হচ্ছে সেকেন্ডারি এই সাইডটা। তাহলে প্রাইমারি এবং সেকেন্ডারি ইলেকট্রিক্যালি কোনো কানেকশন কিন্তু নেই, কিন্তু ম্যাগনেটিক্যালি কাপল, একই কোরের মধ্যে এটা কানেক্টেড করা আছে, একটাই কোরের মধ্যে এটা কানেক্টেড। সুতরাং ট্রান্সফর্মার ওয়ার্কস অন দ্য প্রিন্সিপাল হচ্ছে মিউচুয়াল ইন্ডাকশন। পাওয়ার অ্যান্ড ডিস্ট্রিবিউশন ট্রান্সফর্মার সবসময় ওয়ার্কস করে হচ্ছে মিউচুয়াল ইন্ডাকশন। আবার যখন আমরা অটো ট্রান্সফর্মার পড়াবো তখন অটো ট্রান্সফর্মার ওয়ার্কস অন দ্য প্রিন্সিপাল অফ সেলফ ইন্ডাকশন, সেটা আমরা বোঝাবো। এখন আমরা পাওয়ার অ্যান্ড ডিস্ট্রিবিউশন ট্রান্সফর্মার পড়ছি, যে প্রাইমারি এবং সেকেন্ডারির মধ্যে তার দিয়ে কোনো কানেকশন কিন্তু নেই, ইলেকট্রিক্যালি কোনো কানেক্টেড না, বাট ম্যাগনেটিক্যালি কিন্তু কাপল, চুম্বকীয়ভাবে যুক্ত একটাই ফ্রেমের মধ্যে, তাই ট্রান্সফর্মার ওয়ার্কস অন দ্য প্রিন্সিপাল অফ মিউচুয়াল ইন্ডাকশন। এখন আমরা ট্রান্সফর্মারে পড়ে দেখলাম, এরপরে আসছে হচ্ছে আমরা ট্রান্সফর্মারের টার্ন রেশিও। টার্ন রেশিও বলতে গেলে আমরা ট্রান্সফর্মারের টার্ন রেশিও বলতে গেলে টার্ন রেশিও সূত্র আছে আমাদের। টার্ন রেশিও সূত্র হচ্ছে N2/N1 ইকুয়াল টু V2/V1 ইকুয়াল টু I1/I2 ইকুয়াল টু P। এই হলো টার্ন রেশিও সূত্র ট্রান্সফর্মারের। তাহলে কি সূত্র? N2/N1 ইকুয়াল টু V2/V1 ইকুয়াল টু I1/I2 ইকুয়াল টু K, এই টার্ন রেশিও সূত্র। এখন ট্রান্সফর্মারের এই টার্ন রেশিও দিয়ে আমরা কী করতে পারি? তোমাদের ছোটো ছোটো অঙ্ক দিতে পারি, কী দিতে পারি? ধরো দুটো ডাটা, তিনটে ডাটা দিল, একটা ডাটা অমিট করে দিল, তাহলে সেটা তুমি বাদ করতে পারবে অঙ্কের মাধ্যমে। এখন ট্রান্সফর্মারে প্রাইমারি ট্রান্সফর্মারের একটা উদাহরণ ধরো, প্রাইমারি হচ্ছে 400 ভোল্ট, সেকেন্ডারি হচ্ছে ধরো 11,000 লেখা আছে, 1100 লেখা আছে, তো এটা হচ্ছে প্রাইমারি ভোল্টেজ, এটা হচ্ছে সেকেন্ডারি ভোল্টেজ। এটা তাহলে হচ্ছে স্টেপ আপ ট্রান্সফর্মার। আবার যদি দেখা যায় যে উল্টোটা লিখলো, এখানে লিখলো 1100 ভোল্ট আর এখানে লিখলো 400 ভোল্ট, তাহলে এটা হচ্ছে প্রাইমারি, এটা হচ্ছে সেকেন্ডারি। তাহলে সেক্ষেত্রে এই ট্রান্সফর্মারটা হচ্ছে সেকেন্ড স্টেপ ডাউন ট্রান্সফর্মার। এখন আমরা N2 greater than N1, N2 greater than যদি N1 হয়, N2 greater than N1 দ্যাট ইজ কল স্টেপ আপ। আবার N1 greater than N2 দ্যাট ইজ কল স্টেপ ডাউন। ঠিক, তাহলে টার্ন রেশিও পর্যন্ত কিন্তু আমরা শিখে নিলাম। এরপরে আসছি হচ্ছে আমরা ট্রান্সফর্মারের ইএমএফ ইকুয়েশন। ইএমএফ ইকুয়েশন অফ এ ট্রান্সফর্মার যদি আমাদের বুঝতে হয় তাহলে ট্রান্সফর্মারের কী জিনিস আমরা বুঝবো। এখন দেখো এই ট্রান্সফর্মারও দেখো প্রাইমারি বলে লেখা আছে, কমন 240, মানে এটা প্রাইমারি, এদিকটা দেখো 415 লেখা আছে কমন, সেকেন্ডারি। সিঙ্গেল ফেজেই 415 ভোল্ট বেরোলো। ঠিক, তাহলে এখানে কমন করা আছে, তাহলে টুইন ফেজ হবে, বিটুইন ফেজে 415 ভোল্ট পাবো আমরা, বিটুইন ফেজে 415 ভোল্ট পাবো। তাহলে আমরা এই ইনপুট যদি 240 হয়, এখানে আউটপুট 415 বলছে, বিটুইন ফেজ বেরোবে, দুটো ফেজ। তাহলে এটাও সিঙ্গেল ফেজ ট্রান্সফর্মার করে দেওয়া আছে, তো সিঙ্গেল ফেজে 415 ভোল্ট দেওয়া আছে। এখন অরিজিনালি এখানে 415 ভোল্ট হয় কিনা সেটা আমাদের দেখার দরকার আছে। এরপরে আমরা আসছি হচ্ছে ট্রান্সফর্মারের টার্ন রেশিও হয়ে গেল, এরপরে আসছি আমরা হচ্ছে ইএমএফ ইকুয়েশন ট্রান্সফর্মার। ট্রান্সফর্মারের ইএমএফ ইকুয়েশন যখন আমরা বুঝবো, তখন ইএমএফ ইকুয়েশনের সূত্র হচ্ছে ইউ1 মানে হচ্ছে প্রাইমারি ভোল্টেজ। প্রাইমারি ভোল্টেজটা বার করবো হচ্ছে 1.11 ফর্ম ফ্যাক্টরের মান ইন্টু 4 ইন্টু 5 ম্যাক্স ইন্টু এফ ইন্টু N1। দেখো 1.11 ফর্ম ফ্যাক্টরের মান, 5 ম্যাক্স হচ্ছে ম্যাক্সিমাম ফ্লাক্স, ফ্রিকোয়েন্সি, এফ হচ্ছে ফ্রিকোয়েন্সি, N1 হচ্ছে প্রাইমারি টার্ন। ঠিক এর উল্টো সেকেন্ডারি ভোল্টেজ যদি আমরা বার করতে চাই তাহলে হচ্ছে 1.11 ইন্টু 4 ইন্টু 5 ম্যাক্স ইন্টু এফ ইন্টু N2 খালি হচ্ছে সেকেন্ডারি টার্নটা। এখানে 5 ম্যাক্স একই জিনিস আছে, একই সব কিছু, খালি এখানে N1 এর জায়গায় N2 হয়ে গেছে। এইটা হচ্ছে ট্রান্সফর্মার কত পরিমাণ ইএমএফ উৎপন্ন করবে, ইলেকট্রোমোটিভ ফোর্স কত পরিমাণ উৎপন্ন করবে, সেটা আমরা জানতে পারছি এই সূত্রের সাহায্যে, ইলেকট্রোমোটিভ ফোর্সের সাহায্যে কিন্তু আমরা জানতে পারছি এই কত পরিমাণ ইএমএফ উৎপন্ন করতে পারে, কত পরিমাণ ভোল্টেজ উৎপন্ন করতে পারে এই ট্রান্সফর্মার, সেটা আমরা কিন্তু জানতে পারছি। এরপরে আমরা আসছি হচ্ছে নেক্সট যে এছাড়া তোমাদের ইএমএফ ইকুয়েশন হ্যান্ডেল দিয়ে প্রচুর পরিমাণে
অঙ্ক দেবে। এরপরে যেটা আসছে হচ্ছে আমরা, সেটা হচ্ছে ট্রান্সফর্মারের এফিসিয়েন্সি। ট্রান্সফর্মারের এফিসিয়েন্সি হচ্ছে 97 to 99%। কেন এত এফিসিয়েন্সি ট্রান্সফর্মারের? ট্রান্সফর্মারের এফিসিয়েন্সি 97 to 99%। কেন এত এফিসিয়েন্সি ট্রান্সফর্মারের? ট্রান্সফর্মারের এত এফিসিয়েন্সি এই কারণের জন্য, ট্রান্সফর্মারের মধ্যে কোনো রোটেটিং পার্ট নেই, দুরন্ত কোনো অংশ নেই ট্রান্সফর্মারের মধ্যে। দুরন্ত কোনো অংশ না থাকার কারণে এখানে আয়রন লস হচ্ছে নেগলিজেবল। আয়রন লস হচ্ছে একদম ঘরের মধ্যে আসে না। এখন একটা 1 kV ট্রান্সফর্মারে আমরা অ্যাপ্রক্স একটা দেখেছি, 1 kV ট্রান্সফর্মারের আয়রন লসের পরিমাণ মাত্র হচ্ছে 20 ওয়াট, আর কপার লসের পরিমাণ হচ্ছে 30 ওয়াট। এখন ট্রান্সফর্মারের এত হাই এফিসিয়েন্সি হওয়ার কারণ হচ্ছে ট্রান্সফর্মারের মধ্যে কোনো লস নেই, কোনো লস না থাকার কারণেই ট্রান্সফর্মারে কিন্তু মানে আয়রন লসের পরিমাণটা হচ্ছে নেগলিজেবল। সেই কারণে ট্রান্সফর্মার এত হাই এফিসিয়েন্সি দেয়। এফিসিয়েন্সি সূত্র হচ্ছে তোমাদের, এফিসিয়েন্সি সবসময় সূত্র হচ্ছে আউটপুট বাই ইনপুট ইন্টু 100। তাহলে এফিসিয়েন্সি সূত্র হচ্ছে আউটপুট বাই ইনপুট ইন্টু 100। তাই আবার পরের লাইনে আমরা লিখতে পারি এফিসিয়েন্সি ইকুয়াল টু আউটপুট বাই ইনপুট ইন্টু 100, পার্সেন্টেজে প্রকাশ করা হয়। পরের লাইনে আমরা লিখতে পারি আউটপুট বাই আউটপুট প্লাস লস ইন্টু 100। পরের লাইনে আমরা লিখতে পারি বাই IR ঠিক আছে। এবার পরের লাইনে আরও ভাঙতে পারি এই আউটপুটটাকে এখানে আউটপুটই রাখলাম, প্লাস এখানে এডি কারেন্ট প্লাস হিস্টেরিসিস লস প্লাস CU লস, কপার লস ইন্টু 100 হলো। তাহলে এফিসিয়েন্সি ট্রান্সফর্মারের 97 to 99%। এখন ট্রান্সফর্মার কিন্তু অল ডে এফিসিয়েন্সি দেয়। এফিসিয়েন্সিকে আমরা এন সাইন তরঙ্গ দ্বারা কিন্তু প্রকাশ করি, এন সাইন তরঙ্গ দ্বারা প্রকাশ করি। এফিসিয়েন্সি অল ডে এফিসিয়েন্সি কিন্তু দিতে পারে ট্রান্সফর্মার। এখন ট্রান্সফর্মারে আমরা আসতে হচ্ছে ভোল্টেজ রেগুলেশন। ট্রান্সফর্মারে ভোল্টেজ রেগুলেশন বলতে গেলে হচ্ছে নো লোড ভোল্টেজ মাইনাস ফুল লোড ভোল্টেজ বাই নো লোড ভোল্টেজ ইন্টু 100। নো লোড ভোল্টেজ মাইনাস ফুল লোড ভোল্টেজ বাই নো লোড ভোল্টেজ ইন্টু 100। এই দিয়েও কিন্তু তোমাদের অঙ্ক দেবে। ধরে নাও এই ট্রান্সফর্মার কোনো লোড দেওয়া নাই, তাহলে সেই অবস্থায় এই আউটপুটের ভোল্টেজ হচ্ছে দেখা গেল ওখানে 240 ভোল্ট আউটপুট। পুরো লোড দিলে ভোল্টেজ কমে যাবে, ভোল্টেজ দেখা গেল 200 ভোল্ট হয়ে গেল। বাই নো লোড ভোল্টেজ 240 ইন্টু 100। এই দিয়ে তোমাদের রেগুলেশন করতে দিতে পারে ট্রান্সফর্মারে কত পার্সেন্ট ভোল্টেজ রেগুলেট হচ্ছে, কমছে বা বাড়ছে। ট্রান্সফর্মারের রেগুলেশন কত পার্সেন্ট ভোল্টেজ কমছে বা বাড়ছে, তাই তো। এই পর্যন্ত আজকে রেগুলেশন পর্যন্ত তোমাদের কমপ্লিট হলো, ট্রান্সফর্মারের ভোল্টেজ রেগুলেশন। এবং পরের দিনকে